So, in this class, I'm going to talk about pronoun in details. Pronoun এর definition-টা কি? The word which we use instead of noun is called pronoun. A pronoun always replaces a noun. যে সকল শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাকেই প্রোনাউন বলে। যেমন করিম ইজ আ গুড বয়, করিম একটা ভালো ছেলে। এই করিম শব্দটা আমার নাউন, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থান আছে। এর পরের ওয়ার্ড আমি সেন্টেন্সটাতে আমি বলছি হি গোস টু স্কুল এভরিডে, হি রিডস ইন ক্লাস 10। সো করিমকে ইউজ না করে পরে যদি আমি হি এর ব্যবহার করি, এইটাকে আমরা প্রোনাউন বলছি। এখন এই প্রোনাউন গুলোর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমি আবারও বলছি, গ্রামাটিক্যাল ক্লাস জাস্ট এনজয় করবেন। আমি বলছি না নোট করেন বা মুখস্থ করেন, কিছুই করতে হবে না। যে কথাগুলো আমি বলি শুধু দেখেন, জাস্ট আমি যা পড়তেছি যা বলতেছি শুধু দেখেন, আমার কথাগুলো শোনেন। আপনাদের কি করতে হবে সেটা আমি লাস্টে বলছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। এই প্রোনাউন হচ্ছে 8 প্রকার, এখানে 9টা দেওয়া আছে। যেমন দেখেন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন। এই ইন্টেন্সিভ প্রোনাউনটা এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ভিতর থেকে, এইটার পেট থেকে বের হয়। এটা মূলত আলাদা। মেইনলি প্রোনাউন হচ্ছে এর উপরে যেগুলো আছে, উপরে দেখেন টোটাল 8টা আছে, এই 8টা। এখন এগুলো আবারও বলছে আপনাকে মুখস্থ করতে হবে না কিছু, শুধু দেখেন, জিনিসগুলোর সঙ্গে পরিচিত হন। কি কি বলছে? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই জিনিসগুলো কি একটু দেখেন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রেফার টু আ সার্টেন পারসন, থিং অর গ্রুপ। আই, উই, ইউ, হি, শি, দে আর দ্য পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ একটা পার্সনকে ইন্ডিকেট করে। এগেইন পার্সোনাল প্রোনাউন আর টু টাইপস। এই পার্সোনাল প্রোনাউন গুলো হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ যেটা সাবজেক্টের স্থানে বসে, আর একটা হচ্ছে অবজেক্টিভ, যেটা অবজেক্টের স্থানে বসে। সাবজেক্টিভ আর অবজেক্টিভ মানে কি? সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে যেটা বসে আর অবজেক্টিভ। যে প্রোনাউন গুলো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। This pronoun can be the subject of a sentence or clause. These pronouns are called subject pronoun. Here you can see I, we, he, she, they, it. These are the subject pronoun. Like I love banana. আমি কলা পছন্দ করি। তো এই I শব্দটা সেন্টেন্সের শুরুতে আছে সাবজেক্টের স্থানে। He and I had a deal. They should go for study tour. তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত। তাহলে এগুলো সবই সাবজেক্টিভ প্রোনাউন। আর অবজেক্টিভ প্রোনাউনটা কি? যেটা ভার্বের পরে বসে, অবজেক্টের স্থানে থাকে। দেখেন, এই প্রোনাউন শুধু এই জন্য না, এই প্রোনাউন যদি এই প্রোনাউন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো করতে পারবেন। এই প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি প্যাসিভ ভয়েস ভালোভাবে বুঝতে পারবেন। এই প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি ন্যারেশন ভালোভাবে সলভ করতে পারবেন। এই একটা টপিকের সঙ্গে আর 5টা টপিক কানেক্টেড থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই জন্যই এই বিষয়গুলো দেখতে হয়। দেখেন, অবজেক্ট প্রোনাউনটা কি? অবজেক্টের স্থানে, অর্থাৎ ভার্বের পরে থাকে। যেমন মি, আস, হিম, হার, দেম, এইগুলোকে আমরা অবজেক্ট প্রোনাউন বলি। যেমন রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। দেখেন, দে মানেও তারা, দেম মানেও তারা। বাট যখন সাবজেক্টের স্থানে বসছে তখন আমি বলছি দে, যখন অবজেক্টের স্থানে বসছে তখন আমি বলছি দেম। প্লিজ টেক ইট সিরিয়াসলি। ইটের সাবজেক্টিভ ফর্মও ইট, অবজেক্টিভ ফর্মও ইট। যেমন এইখানে একটা স্লাইড আছে, এই যে শখটা, এটা যদি আপনারা একটু দেখেন, দেখেন এখানে লেখা আছে পার্সোনাল প্রোনাউন। আমার সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম একটু দেখার চেষ্টা করেন। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ, অবজেক্টিভও ইউ। হি, হিম, শি, হার, উই, আস, দে, দেম, ইট, ইট, হু, হুম। এর পরে আবার লেখা আছে, দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসটা মূলত কি? দেখেন, এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, হুজ, এই যে ওয়ার্ড গুলো, এগুলোকেও আমরা অনেকে প্রোনাউন বলি, বাট এগুলো প্রোনাউন না। প্রোনাউনটা কি এটা আপনাকে বুঝতে হবে। প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। বাট এই যে ওয়ার্ড গুলো মাই, ইওর, হিজ, হার, এগুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, অন্য আরেকটা নাউনের জন্য বসে। এই ওয়ার্ড গুলোর পরে আরেকটা নাউন থাকে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো প্রোনাউন, এগুলো অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আবার এই পাশে দেখেন লেখা আছে পজিটিভ প্রোনাউন।
যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, ইয়োর্স, ইটস, এগুলো কিভাবে ব্যবহার হয় প্র্যাকটিক্যালি সেন্টেন্স গুলোতে, এটা আমাদের বুঝতে হবে। এইটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন, এই যে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স। আবার এই পাশে আরেকটা আছে দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ মানে হচ্ছে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে কি জানেন? প্রতিফলিত হয়। অর্থাৎ আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারা দেখা যায় না, মনে করেন মিরর বা আয়না, এর সামনে দাঁড়ালে দেখবেন আপনি আপনার চেহারাটা দেখতে পান, এরকম এগুলো নিজের দিকে ফিরে আসে। মনে করেন আপনি আমাকে বলছেন যে এখন আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই, নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। সো এই যে আই মাইসেলফ, আমি যদি বলি সে আত্মহত্যা করেছে, মানে কি? সে নিজেকে নিজে হত্যা করেছে, নিজেকে নিজে মেরে ফেলেছে। এই সেন্টেন্সটার ইংলিশ কি হয় জানেন? হি কিল্ড হিমসেলফ, শি কিল্ড হারসেলফ। অর্থাৎ নিজের দিকে কথাটা ফিরে যায়। এটাকে বলে রিফ্লেক্ট করা বা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আজকে আমি প্রোনাউন নিয়ে কথা বলছি, নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভ দেখাবো, অ্যাডভার্ব দেখাবো। তো এই যে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলোর কথা বললাম না, এই প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে কিন্তু অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে। যেমন এই পজেসিভ প্রোনাউন যেমন আছে, পজেসিভ অ্যাডজেক্টিভও আছে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। এবং এক্সাম্পল গুলোও সেম। বাট সেন্টেন্সে তার অবস্থান দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা প্রোনাউন না অ্যাডজেক্টিভ। এবং এগুলো করা অনেক ইম্পর্টেন্ট, অনেক জরুরি। বাট তার আগে আমি একটু আপনাদেরকে বলি, আমি কয়েকটা সেন্টেন্স একটু লিখব, বোঝার চেষ্টা করেন। মনে করেন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। একটা সেন্টেন্স। শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এটা আরেকটা সেন্টেন্স। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দিস ইজ মাই পেন, এটা আরেকটা সেন্টেন্স। আরেকটা হচ্ছে দিস পেন, দিস পেন ইজ মাইন। এই চারটা সেন্টেন্সের বাংলা অর্থ কি? দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এটা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল, এটা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কোনো প্রোনাউন না। অ্যাডজেক্টিভ কেন? এটা এই পেনটাকে মডিফাই করে। পেনটা কি? একটা নাউন, নাউনকে মডিফাই করে। অর্থাৎ যে ওয়ার্ড অন্য একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। প্রোনাউন কখনো অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। প্রোনাউন সাবজেক্টের স্থানে থাকে এবং তারপরে ভার্ব থাকে, বা অবজেক্টে থাকলেও তারপরে ফুল স্টপ থাকে, বা অন্য যাই থাকুক না কেন, সেটা অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে কানেক্টেড হয় না, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। সো দিস ইজ মাই পেন, এই মাইটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ নট প্রোনাউন। কিন্তু দিস পেন ইজ মাইন, এই বাংলা অর্থ হচ্ছে এই কলমটি আমার। অর্থাৎ এটি আমার কলম। এটাকে ডাবল পজিটিভ বলা হয়, বা জোর করে চাপ দিয়ে কথা বলতে এই ওয়ার্ডটার ব্যবহার হয়। এইটা কিন্তু আমার প্রোনাউন, এইটা পজিটিভ প্রোনাউন। কারণ এই মাইনের পরে দেখেন ফুল স্টপ আছে, এই মাইন কিন্তু আমার অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, অন্য কোনো ওয়ার্ডের জন্য বসতেছে না। জানি না আপনারা কেউ বুঝতে পারছেন কিনা। দেখেন আমি বুঝাই দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। দিস ইজ মাই পেন, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এটি আমার কলম। আর দিস পেন ইজ মাইন, এর বাংলা অর্থ হচ্ছে এই কলমটি আমার, এই কলমটি আমার। অর্থাৎ এই মাইটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, এই মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এগুলো আমাদের জানতে হবে। কোনো সেন্টেন্স যদি মাইন থাকে, আপনি যদি সঠিকভাবে এটার মানে ভাবার্থটা না বোঝেন, আপনি কিন্তু সেই সেন্টেন্সটা পড়ে তার অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবেন না। এই জন্য এগুলো একটু জানতে হবে। এখন দেখেন, আমি যদি আরেকটু সামনে আসি আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে। দেখেন, এই পার্সোনাল প্রোনাউনের পরে এখানে লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই জিনিসটা কি দেখেন, বলছে ডেমনস্ট্রেট মানে কি জানেন? আগে এইটা এক কথায় বোঝেন। ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশক, নির্দেশ করা বোঝায়। দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে
সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। কি বলছে? এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ বেশি করে। এই প্রোনাউনগুলোর উদাহরণ দেখেন একটু। দিস, দ্যাট, দোজ, দিস আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন শুড আই ব্রিং দোজ, এই ওয়ার্ডটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট ইন দ্য রুম, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর বিউটিফুল, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ জিনিসটা মূলত কি দেখেন, মনে করেন আপনি একটা লাইব্রেরিতে গেছেন, কথাটা একটু বোঝেন। এখন লাইব্রেরিতে যাওয়ার পর আপনি লাইব্রেরি ম্যানকে বলছেন যে আমার এই বইটা দরকার। একটা বই আপনি চাচ্ছেন এবং সেই বইটা আপনার খুব কাছে আছে। সো ইউ ক্যান সে দ্যাট আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। বলছেন আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। এখন আপনি তার কাছে একটা বই চাচ্ছেন যেটা আপনার থেকে বা তার থেকে অনেকটা দূরে আছে, ওই বুক সেলফের উপরে রাখা। তখন কিন্তু আপনি এরকম বলবেন আই নিড দ্যাট বুক, অর্থাৎ আমার ওই বইটা দরকার। অর্থাৎ দিস কাছের বস্তুকে বোঝায় এটা, দ্যাট দূরের বস্তুকে বোঝাচ্ছে ওটা, আমার ওই বইটা দরকার। আবার কাছে আছে অনেকগুলো বই, তখন আপনি বলতে পারেন আই নিড দিস বুকস, অর্থাৎ আমার এই বইগুলো দরকার। আবার দূরে আছে বাট অনেকগুলো আপনার দরকার, তখন আপনি বলতে পারেন আই নিড দোজ বুকস, অর্থাৎ দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এগুলো, দোজ মানে ওগুলো। এখন এই যে চারটা ওয়ার্ড আমি এখানে লিখলাম, এই চারটা ওয়ার্ড এখানে কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলতে পারেন? অ্যাডজেক্টিভ। কিন্তু কেন অ্যাডজেক্টিভ? এই বইটাকে মডিফাই করছে, যে বুক, আই নিড দিস বুক, আই নিড দ্যাট বুক, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা অ্যাডজেক্টিভের কাজ কি? যে ওয়ার্ড কোন একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এই ওয়ার্ডগুলোর পরে আরেকটা নাউন আছে, তার মানে এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই জন্য এখানে বলছে ডেফিনেশনে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হিসাবে বেশি ব্যবহৃত হয়। কিন্তু প্রোনাউন কখন হবে? যখন এই ওয়ার্ডটা অন্য আরেকটা নাউনকে মডিফাই না করে সাবজেক্টের স্থানে বসবে। যেমন এইখানে যে দুটো সেন্টেন্স আমি লিখছিলাম, দেখেন তো কি লিখছিলাম? দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। দেখেন এই যে দিসটা, এই দিসের পরে কিন্তু দেখেন আমার ভার্ব আছে ইজ, অর্থাৎ এই দিসটা মূলত কি? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমার ভার্ব থাকে, মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড। আমার এইটা কিন্তু সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হয় না, সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়। সো এই দিসটাকে আমি বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু পরের সেন্টেন্সটাতেও দেখেন আমার দিস আছে, কিন্তু এরপরে কিন্তু ভার্ব নেই, পেন আছে, অর্থাৎ আরেকটা নাউন আছে। অর্থাৎ এই যে পরের যে দিসটা, এটা কিন্তু আমার এই পেনকে মডিফাই করতেছে, এই কলমটি আমার। অর্থাৎ এইখানে কিন্তু মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড বা মেইন সাবজেক্ট কিন্তু এই পেন, পেনকে মডিফাই করতেছে দিস শব্দটা। অ্যাজ এ ওয়ার্ড যদি আলাদাভাবে বলি, এই দিস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ, এবং এইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একসঙ্গে দিস পেন, এটাকে বলে নাউন ফ্রেজ বা কম্পাউন্ড নাউন। বা আলাদাভাবে বললে এই দিস শব্দটা একটা অ্যাডজেক্টিভ। বাট উপরের সেন্টেন্সে যে দিসটা দেখছেন, এটা কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, এটাই সাবজেক্ট, এরপরেই ডিরেক্টলি ভার্ব আছে। তার মানে এই উপরের যে দিস, এইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এই যে পরের যে দিসটা দেখছেন, এরপরে যে আরেকটা নাউন আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এইভাবে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর একটু সামনে আসি, তাহলে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। দেখেন এখানে আছে আরেকটা প্রোনাউন, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা যে প্রোনাউন ব্যবহার করি তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন হু ইজ ইউর ফ্রেন্ড, দেখেন এই হু সাবজেক্টের স্থানে আছে এবং এর পরে কিন্তু আমার ভার্ব আছে। সো এটা আমার প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর আ মিল, এই হোয়াটের পরে ডু আছে মানে ভার্ব আছে। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। সো এরপরেও আমার ভার্ব আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে প্রোনাউন। অর্থাৎ যদি দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর পরে ভার্ব থাকে, ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে ভার্ব থাকে, তার মানে এগুলো সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? এগুলো প্রোনাউন। কিন্তু যদি ভার্ব না থেকে এগুলোর পর আরেকটা নাউন থাকে, এই ওয়ার্ড গুলো যদি অন্য একটা নাউনকে মডিফাই করে, যেমন মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে হুইচ ইজ ইয়োর বুক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে
কোনটি তোমার বই? আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, হুইচ বুক ইজ ইয়োর্স, এর বাংলা অর্থ কি জানেন? কোন বইটি তোমার? এইবার একটু আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে হুইচটা, এই হুইচের পরে আমার ইজ আছে, ভার্ব আছে, তার মানে এই হুইচটা হচ্ছে আমার সাবজেক্ট, এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই যে হুইচটা, এরপরে কিন্তু ভার্ব নেই, আরেকটা নাউন আছে, এই হুইচ আরেকটা নাউনকে মডিফাই করছে। তার মানে এই হুইচটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে মেইন ওয়ার্ড বা সাবজেক্ট হচ্ছে বুক। অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশনের মিল আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও আছে। আর এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। এবং এক্সাম্পল গুলো সেম। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং আমাদের আইডেন্টিফাই করতে হয়। তো কিভাবে আইডেন্টিফাই করব? যদি আমার এই দিস, দ্যাট, দোজ, দিস বা হু, হুইজ, হট, হুজ বা এই মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, এগুলো যদি আমার সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্টের স্থানে থাকে এবং এরপরে যদি ভার্ব থাকে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি অন্য কোনো নাউনকে মডিফাই না করে, অন্য কোনো নাউনের জন্য যদি না বসে, তাহলে এটা প্রোনাউন। বা অবজেক্টের স্থানে থাকলেও তারপরে যদি ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন বসে, অন্য কোনো ওয়ার্ডকে, অন্য কোনো নাউনকে যদি মডিফাই না করে, তাহলে সেটা প্রোনাউন। কিন্তু এই দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হট, এগুলো যদি অন্য আরেকটা নাউনের পূর্বে বসে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, তাহলে এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন এই উপরের দিসটাকে আমি কি বললাম? এই যে দিস ইজ মাই পেন, এই দিসটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু দিস পেন ইজ মাইন, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ ইজ ইওর বুক, দেখেন এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এরপরে ভার্ব আছে। কিন্তু হুইচ বুক ইজ ইয়োর্স, এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে। আবার হুইচ ইজ ইওর বুক, এই ইওরটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে ইওরটা, কারণ এটা বুককে মডিফাই করতেছে। কিন্তু হুইচ বুক ইজ ইয়োর্স, এইটা কিন্তু কাউকে মডিফাই করতেছে না, এরপরে ডিরেক্টলি জিজ্ঞাসা চিহ্ন, এইটা কিন্তু পজিটিভ প্রোনাউন। যেমন এখানে লিখছিলাম না যে দিস ইজ মাই পেন, এই মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু দিস পেন ইজ মাইন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। হুইচ বুক ইজ ইয়োর্স, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেউ কি বোঝেন? একটুও কি কিছু বোঝেন? যতটুকু আমি বললাম যে প্রোনাউনটা কি আর অ্যাডজেক্টিভটা কি, পার্থক্যটা কি? আমার সাবজেক্টের স্থানে থাকবে বা অবজেক্টের স্থানে থাকবে প্রোনাউন। ধন্যবাদ। সাবজেক্টের স্থানে থাক বা অবজেক্টের স্থানে থাক, প্রোনাউন কাউকে মডিফাই করে না। বাট অ্যাডজেক্টিভ অন্য আরেকটা নাউনকে সাথে নিয়ে বসে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। জাস্ট এইটুকুই একটু জেনে রাখেন এই জায়গায়, তারপর আপনাকে কি করতে হবে সেটা আমি বলছি। আরেকটু সামনের দিকে এগোই, দেখেন। এরপরে পজিটিভ প্রোনাউনের কথাটা বললাম, রিলেটিভ প্রোনাউন এই জিনিসটাকে একটু দেখেন, এটাও আমরা অনেকে বুঝি না। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়। Relative pronoun are used to connect more information to a clause or sentence that which, who, whom, whose, where are the relative pronoun. অর্থাৎ WH ওয়ার্ড, অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হুম, হোয়ার, এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন আমি বলছি বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমি বলছি। সো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা কোশ্চেন করার জন্য ব্যবহার করে থাকি। যেমন হুইচ ইজ ইউর বুক, হু ইজ ইউর ফ্রেন্ড, হুম ডু ইউ ওয়ান্ট, এইভাবে আমরা হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বসবাস করো, এগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো আবার রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়। তো এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কখন ব্যবহৃত হয় বা কখন ব্যবহৃত হবে, এইটা আপনাদের একটু বুঝতে হবে। এই যে ওয়ার্ড গুলো দেখছেন আপনারা, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কখন ব্যবহৃত হয় বা আমরা এগুলোকে রিলেটিভ প্রোনাউন হিসেবে কখন ব্যবহার করব, কখন এগুলো ব্যবহার হবে, যখন ডাব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন তৈরি করার জন্য না বসে দুইটা আলাদা ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ অর সেন্টেন্সকে কানেক্ট করে, রিলেট করে, তখনই সেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর বাংলা অর্থ কয়ের জায়গায় জ হয়। কয়ের জায়গায় জ হয় মানে কি জানেন? হুইচ মানে কি কোনটি, হু মানে কি কে, হুম মানে কি কাকে, হুজ মানে কি কার,
হোয়ার মানে কি, কোথায়। কিন্তু যখন আপনি এগুলোকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করবেন, এই হুইচ মানে হয় যেটি, হু মানে হয় যে, হুম মানে হয় যাকে, হুজ মানে হয় যার, হোয়ার মানে হয় যেখানে, অর্থাৎ কয়ের জায়গায় জ হয়। এরা কি করে, কোশ্চেন তৈরি করে না, এরা আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ বা সেন্টেন্সকে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। এই জন্য এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি কোশ্চেন করার জন্য ব্যবহৃত না হয়ে আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে জোড়া লাগানোর জন্য, কানেক্ট করার জন্য ব্যবহৃত হয়, এবং অ্যান্সারটা বাংলা যখন আপনি করবেন কয়ের জায়গায় উত্তরটা হয় জ, এটাকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন দ্য ম্যান, এই মানুষটা, হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, যে ব্ল্যাক সানগ্লাস পরে আছে সে আমার আঙ্কেল। তাহলে হু মানে কিন্তু যে। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। অর্থাৎ এখানে এই ওয়ার শব্দটা আলাদা দুইটা ক্লজকে কানেক্ট করছে। দিস ইজ দ্য প্লেস, এই একটা ক্লজ, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে। আই লিভ ফর 2 ইয়ার্স, এই আলাদা আরেকটা ক্লজ, এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে। এই দুইটা আলাদা ক্লজকে ওয়ার শব্দ দ্বারা কানেক্ট করা হচ্ছে, তো এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সেলেন্ট, এই শার্টটা যেটা আমি গতকাল কিনেছিলাম সুন্দর ছিল, তো এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি। এরপর আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু না হয়ে, সরি, একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। When the subject itself comes again as an object, reflexive pronoun are used. They end with self or selves. অর্থাৎ এইগুলো himself, myself, herself, themselves. Those are the example of reflexive pronoun. যেমন he killed himself, দেখেন সাবজেক্ট হি, ভার্বটা হচ্ছে killed, এরপর হচ্ছে himself, বাংলা অর্থ কি, সে তাকে মেরে ফেলেছে, অর্থাৎ সে নিজেকে নিজে মেরে ফেলেছে, সে নিজেকে হত্যা করছে, মানে সে আত্মহত্যা করছে। They hurt themselves when they tripped on the stair, তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, তারা তাদেরকে দুঃখ দিয়েছিল যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, আমি আমাকে বলি, অর্থাৎ নিজের সঙ্গে নিজে কথা বলা, হ্যাঁ, মূল্যবান সময় নষ্ট করো না, আমি আমাকে বলেছিলাম মূল্যবান সময় নষ্ট করো না, আই টোল্ড মাইসেলফ। এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ যে সাবজেক্ট থাকে অবজেক্টেও তার সম্পর্কেই বলা হয়, হি হিমসেলফ, দে দেমসেলফ, আই মাইসেলফ, এরকম। এখন দেখেন এখানে আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক। ইন্টেন্সিভ মানে কি, তীব্র বা জোরালো করে বলা, মানে কি দেখেন এটা রিফ্লেক্সিভের ভিতর থেকে আসে। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যে রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। যেমন আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, মানে কি, আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। দে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সেরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। এই বিষয়গুলো বা এই জিনিসটা কেমন জানেন, দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, সাবজেক্ট বসতেছে, ভার্ব বসতেছে, তারপরে আমার ওই প্রোনাউন গুলো বসতেছে, এটাকে রিফ্লেক্সিভ বলছি। ওই একই এক্সাম্পল মানে হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, এগুলো ভার্বের পরে না বসে যদি ডিরেক্টলি সাবজেক্টের পরে বসে, আই মাইসেলফ, হি হিমসেলফ, দে দেমসেলফ, এইটাকে বলছে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। এবং এর যে সেন্সটা, এটা কিন্তু একটু ডিফারেন্ট। যেমন আমি একটু আপনাদের বলি একটা কথা। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, একদম শুরুতে ফার্স্ট ইয়ারে থাকতে, অনেক আগের কথা, তখন আমার একটা ম্যাম, প্রফেসর, ইংলিশে তো লেকচার দিত, ইংলিশে পড়তাম, তো এই এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউনের ব্যবহার করতো, এইভাবে কথা বলতো, আই মাই সেলফ ডান দা ওয়ার্ক, এইভাবে কথা বলতো। হ্যাঁ, এখন আমি বুঝতাম না যে আই মাই সেলফ এটা কি ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্স কখনো এইভাবে হতে পারে? একটা সেন্টেন্সে তো সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্ব যদিও না থাকে অ্যাডভার্ব থাকে মাঝে মাঝে, যেমন আই ইউজুয়ালি ডু দ্যাট কাইন্ডস অফ থিংস, হি জেনারেলি ওয়ার্ক, এই ধরনের কিছু ওয়ার্ড থাকে, ইউজুয়ালি, জেনারেলি, সিম্পলি। হ্যাঁ, মানে সাবজেক্টের পরে যদি আমার মোস্ট অফ দ্য সেন্টেন্স, মানে ইংলিশে যে কোনো সেন্টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব যদি না থাকে
ভার্বের আগে আমার অনেক সময় সাবজেক্টের পরে এবং ভার্বের আগে এই পজিশনটাতে আমার বিভিন্ন অ্যাডভার্ব থাকে, কিন্তু এই ধরনের ওয়ার্ড কি কখনো আসে? বাট আমি পরে এটা স্টাডি করে জানতে পারছিলাম যে এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার, এবং এই যে ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে এটাকে রিপ সরি মানে রিফ্লেক্সিভ না, ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। এবং এর যে ইন্টারনাল মিনিং, এই মিনিংটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি? মনে করেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার পরীক্ষার রেজাল্ট দিবে। এখন রেজাল্ট পাওয়ার আগে আপনি এত কনফিডেন্ট, আপনি নিজের ঢোল নিজে পিটায় বেড়াচ্ছেন, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। মনে করেন 10টার দিকে রেজাল্ট দিবে, আপনি সকাল 8টায় সবাইকে বলছেন আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। অর্থাৎ হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করে দিয়েছে, সে নিজেই বলে দিয়েছে সে কি হয়েছে, সে জানে না কিন্তু। অর্থাৎ এই যে জোর দিয়ে কথা বলা, দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। অর্থাৎ আপনার একটা বিয়ের আয়োজন করছেন, সেখানে আপনার রিলেটিভসদের আপনি ডাকেননি, নিজেরা নিজেরা রান্না বান্না করে নিজেরা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান কমপ্লিট করে ফেলছেন। তখন তো আপনার আশেপাশে কিন্তু কিছু আত্মীয় স্বজন আপনাকে গালিগালাজ করছে যে ওরা একটা মেয়েটাকে বিয়ে দিল, বাট কাউকে দাওয়াত করলো না, নিজেরাই নিজেদের কাজ সেরে ফেলছে। এরকম কথা অনেকে বলে না? নিজেরাই নিজেদের অনুষ্ঠান কমপ্লিট করে ফেলছে, কাউকে ডাকলো না, কাউকে ডাকার প্রয়োজন পড়লো না। সো এই যে কথাটা, হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ ম্যারেজ লিস্ট, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি। এটাকে বলা হয় ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। সাবজেক্টের পরে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো বাক্যে অবজেক্টের স্থানে না বসে ভার্বের আগে চলে আসে। এগুলো একটু জানতে হয়। এগুলো যদি আপনি না জানেন, যখন কোনো একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতর আপনি দেখবেন, একটা স্টোরির ভিতর দেখবেন, আপনি কি সেই স্টোরিটার অ্যাকচুয়াল অর্থটা বুঝতে পারবেন? যে এই ধরনের স্ট্রাকচার যদি থাকে, আপনি তো জানেন না যে এটা একটা এমপ্যাথিক প্রোনাউন, আপনি কিন্তু অর্থ বের করতে পারবেন না। এরপর দেখেন ইনডেফিনিট প্রোনাউন। এই জিনিসটা কি? অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহার হয়। যেমন এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নান, নাথিং, সামথিং, এভরিথিং, এটসেট্রা। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। নান ক্যান বিলিভ ইউ, এনিথিং ইজ ইম্পসিবল। এখানে একটা নিয়ম আছে, এই দেখেন এভরিবডির সাথে একটা এস আছে, ওয়ান্টস। আমাদের টেন্সের ক্ষেত্রে আপনি এটা পাবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, ইট বা যে কোনো সিঙ্গেল নাম, রহিম, করিমকে বোঝায়। তো এই যে ওয়ার্ড গুলো দেখছেন না, এগুলো কিন্তু প্রোনাউন। এই প্রোনাউন মানে কি? সেন্টেন্সের শুরুতে বসবে সাবজেক্টের স্থানে, বা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসবে। তো এগুলো আমার ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আর যদি ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। দেখছেন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। এগুলো আমি দেখাবো পরে, একটু ওয়েট করেন। আমি বলছি আপনাদের মূলত কি করা লাগবে এই জায়গাটা থেকে, সেটা আমি বলতেছি, জাস্ট একটু ওয়েট করেন। আর একটা হলেই শেষ। এরপর দেখেন রেসিপ্রোকাল প্রোনাউন। এই জিনিসটা কি দেখেন, এটা লাগবে না, এই ডিস্ট্রিবিউটিভ, এটা আপনার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দরকার। অ্যাডজেক্টিভের ক্লাস যেদিন নিব সেদিন এটা দেখাবো। এখানে দেখেন রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার এবং অন অ্যানাদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ। তামিম এবং রুমি একে অন্যকে খুব ভালোবাসে। আরেকটা হচ্ছে রুমি, সুমি অ্যান্ড নীলা লাইক অন অ্যানাদার। রুমি, সুমি এবং নীলা একজন আরেকজনকে পছন্দ করে। অর্থাৎ রুমির সাথে সুমির ভালো একটা সম্পর্ক, সুমির সাথে নীলার ভালো একটা সম্পর্ক। অর্থাৎ দুইজন ব্যক্তির ভিতরে কোনো রিলেশন বোঝাতে ইচ আদার, আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতর কোনো একটা সম্পর্ক বা রিলেশন বোঝাতে অন অ্যানাদার, এই প্রেপোজিশনটার ব্যবহার হয়। এখন আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি যেটা আপনাদের মেইনলি বলবো বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের আমি বলছি না যে আপনি এগুলো সব মুখস্থ করেন, সব নোট করেন। এগুলো কোনো কিছু করতে হবে না। আপনার কাজটা কি থাকবে জানেন? এই প্রোনাউন গুলো আমি কেন পড়াই জানেন? এগুলো পড়াই শুধুমাত্র ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য। এখন বলতে পারেন আপনি ভোকাবুলারি ডেভেলপমেন্ট এর থেকে কিভাবে আসবে? দেখেন, আমি টোটাল প্রোনাউন যেগুলো বললাম, আমি বলছি না আপনি সবগুলো মুখস্থ করেন বা নোট করেন। আপনার কাজটা কি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন এবার আমার কথাগুলো।
এইখানে আমি যে ওয়ার্ড গুলোকে নিয়ে কথা বললাম, কোন ওয়ার্ড? এই যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, মাইন, ইয়োর্স, হার্স, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, দেম সেলফ, who, which, what, whose, these, that, those, this, somebody, nobody, everybody, someone, no one, anything, everything, something, each other, on another, who, which, whom, বা এই যে ওয়ার্ড গুলো, যে ওয়ার্ড গুলো আপনারা এখানে দেখলেন বা যেগুলো নিয়ে আমি কথা বললাম, এই ওয়ার্ড গুলো সম্পর্কে কিন্তু আপনারা পরিচিত, এগুলো কিন্তু আপনারা চেনেন। আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, বা যে কোনো একটা প্যাসেজ আপনি বের করেন, দেখবেন এই ওয়ার্ড গুলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সেন্টেন্সে মোস্ট অফ দ্য টাইম আপনি খুঁজে পাবেন। কোন ওয়ার্ড? আবারও বোঝেন, এই যে ওয়ার্ড গুলোর কথা বলছি, এই এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, সামথিং, ইচ আদার, অন আনাদার, আইদার অর, নাইদার নর, এভরি, ইজ, নান, এরপর আছে আপনার হুইস, হু, হুম, হুজ, হোয়ার, দিস, দ্যাট, দোজ, দিস, সাস, আই, উই, ইউ, হি, শি, দে, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু আপনি পরিচিত, বাট এই ওয়ার্ড গুলো মূলত কি আপনাকে এটা জানতে হবে। এই সবগুলো ওয়ার্ড হচ্ছে মূলত প্রোনাউন। আমার কথাটা একটু বোঝেন, এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে মূলত প্রোনাউন। মানে এই সবগুলো ওয়ার্ডের ব্যবহারটা কোথায় হয়? একটা সেন্টেন্সের একদম শুরুতে, সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে। এই যতগুলো ওয়ার্ডের কথা আমি বলছি, এই ওয়ার্ডগুলো কিন্তু অন্য কোনো জায়গায় বসবে না। আমার কথাটা বোঝেন, এই সমস্ত ওয়ার্ড হচ্ছে প্রোনাউন, এবং এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার কোথায় হয়? একটা সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টের স্থানে, এবং ভার্বের পর অবজেক্টের স্থানে। অর্থাৎ এই ভার্ব, এই ওয়ার্ডগুলো সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, সেন্টেন্সের শুরুর জায়গা এবং শেষের জায়গা নিয়ে আপনার কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না। মানেটা কি বোঝেন? মানেটা হচ্ছে এরকম, দেখেন, যারা গ্রামার শিখতে চান না, গ্রামার যারা ডেভেলপ করতে চান না, যারা মনে করেন আমার গ্রামার দরকার না, আমি শুধু স্পোকেনটা শিখতে চাই, আপনার মূলত কি করতে হবে জানেন? আপনারা একটা আলাদা খাতা তৈরি করবেন আমার এই কোর্সের জন্য, এবং সেখানে বড় করে একটা হেডলাইন দিবেন যে প্রোনাউন, আজকে আমি শিখতেছি প্রোনাউন। এই হেডলাইনটা দেওয়ার পর কোনো কিছু লাগবে না, এই প্রত্যেকটা ক্লাসিফিকেশন, মনে করেন 8টা প্রোনাউন আছে, প্রত্যেকটা প্রোনাউনের আমি এখানে 6-7টা করে এক্সাম্পল দিয়েছি। মনে করেন যদি 7টা করে এক্সাম্পল হয়, তাহলে আপনার টোটাল 8টা প্রোনাউনের 7-8 56, বা ধরেন মোট 60টা ওয়ার্ড আপনার এখানে আছে। এই যে আই, উই, ইউ, হি, শি, দে, অথবা মি, আস, হিম, হার, দেম, অথবা দিস, দ্যাট, দোজ, দিস, অথবা হু, হুইস, হুম, হুজ, এই যে ওয়ার্ড গুলো দেখছেন, মানে এই যে প্রত্যেকটা প্রোনাউনের যে এক্সাম্পল গুলো দেখছেন, টোটাল এক্সাম্পল হয়তো এখানে এই যে মা, এই যে আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, দেয়ার্স, টোটাল এক্সাম্পল হয়তো আপনার কয়টা আছে বললাম? 60টার মতো এক্সাম্পল আছে। অর্থাৎ এই 60টা ওয়ার্ড হচ্ছে আপনার মনে রাখতে হবে প্রোনাউন। এই এই যে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, বা এই যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, নো ওয়ান, নাথিং, এগুলো হচ্ছে আপনার বুঝতে হবে বা মনে রাখতে হবে প্রোনাউন। মানে এই ওয়ার্ড গুলো একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসে। অর্থাৎ যদি এখানে 60টা ওয়ার্ড থাকে বা 50টা ওয়ার্ড থাকে, পরপর সবগুলো ওয়ার্ড আপনি লিখবেন, মানে প্রত্যেকটা ক্লাসিফিকেশন থেকে ওয়ার্ড গুলোকে আলাদা করে নেবেন, ওয়ার্ড মিনিং গুলোকে, এই যে এক্সাম্পল গুলোকে আলাদা করে একটা খাতায় সাজাবেন। সাজানোর পর যে ওয়ার্ডটার বাংলা অর্থ আপনি জানেন না, যেগুলো জানেন ভালো, যেগুলো জানেন না সেগুলো মোবাইলে, প্রত্যেকে স্মার্টফোন আছে, নিজেদের কাজ করতে হবে, মোবাইলে সেই ওয়ার্ডটা সার্চ দিবেন, দিয়ে ওয়ার্ডের মিনিংটা পাশে লিখবেন। এবং আপনি বিশ্বাস করেন, যদি এখানে 60টা থাকুক বা 50টা থাকুক, এই 50টা ওয়ার্ড যদি আপনি একবার শিখে নিতে পারেন, আপনার একটা সেন্টেন্স শুরু করতে এবং শেষ করতে কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না। পৃথিবীর আর কোনো শব্দ নেই এর বাইরে থাকবে সেন্টেন্স শুরু করার জন্য বা শেষ করার জন্য, যদি সেখানে প্রোনাউনের ব্যবহার আপনার হয়। প্রোনাউন না হলে আর কিসের ব্যবহার হবে? নাউনের। নাউন মানে কি? নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম। বাট মোস্ট অফ দ্য টাইম প্রোনাউনের ব্যবহারই সব জায়গায় হয়। তার মানে যদি এই 60টা ওয়ার্ডের বাংলা অর্থটা জানা থাকে, একটা সেন্টেন্স শুরু করা এবং শেষ করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। আমরা শুধু এতটুকুই জানতাম যে আই, উই, ইউ, হি, শি, দে, এগুলোই প্রোনাউন, কিন্তু না, আমাদের আরো যে ওয়ার্ড গুলো আছে যেগুলোর সঙ্গে আমরা পরিচিত, ফ্যামিলিয়ার, চিনি, সেন্টেন্সে দেখে থাকি, বাট এই ওয়ার্ড গুলোর অরিজিনটা কি, এরা মূলত কি,
এটা এদের অবস্থানটা একটা সেন্টেন্সের কথা আমরা জানি না। কোনগুলো? এই যে এভরিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, সামথিং, নাথিং, এভরিথিং, এই সবগুলো ওয়ার্ড কি প্রোনাউন। কোথায় বসে? একদম শুরুতে অথবা শেষে, একদম শেষে ভার্বের পরে অবজেক্টের স্থানে। অন্য কোথাও কিন্তু এরা বসে না একটা সেন্টেন্স, জাস্ট শুরুতে এবং শেষে। তো এই প্রোনাউনের চ্যাপ্টারটা যদি আপনি কভার করতে পারেন, অর্থাৎ এক্সাম্পল গুলো যদি আপনি নিতে পারেন, তাহলে একটা সেন্টেন্স শুরুর জায়গা এবং শেষের জায়গা নিয়ে আপনার ভাবতে হবে না। আমি আবারও বলছি, আমি বলছি না গতানুগতিক সবকিছু মুখস্থ করেন, সবগুলো প্রোনাউন মুখস্থ করতে হবে, ডেফিনেশন মুখস্থ করতে হবে না, ওয়ার্ড গুলোকে আপনার নিতে হবে। কেন? ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য। এই পার্ট অফ স্পিচ ধরে ধরে যদি ভোকাবুলারি শিখতে পারেন, ভোকাবুলারি ডেভেলপমেন্ট অনেক দ্রুত হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে 50টা ওয়ার্ড আজকে পাই, এটা যদি আপনি খাতায় লেখেন, তাহলে শুরু আর শেষ যখন কাভার হচ্ছে, সাবজেক্টের পরেই বসে ভার্ব। ভার্বের জন্য আমি 200টা ফর্ম দিয়েছিলাম, ওইটা আমি শিখাবো, আমি আমি আপনাদের হাতে ধরে শিখাবো। তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, অবজেক্ট গেল, আর বাকি থাকে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা প্রেপোজিশন বা কনজাংশন। এগুলো মূলত কি? এগুলো কিন্তু মূলত এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে নিয়ে কাজ করে। এগুলো সেন্টেন্সের বাড়তি অংশ, বাইরের অংশ। সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে মডিফাই বা কোয়ালিফাই করে মূলত এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা অন্যান্য ওয়ার্ড। বাড়তি অংশ মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে এই প্রোনাউন, আর একটা হচ্ছে ভার্ব। এইটা যদি জানা থাকে, সেন্টেন্সের ফরমেশন নিয়ে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না, সেন্টেন্সটা বুঝতে আপনার কোনো সমস্যা হবে না। তো যারা শুধু স্পোকেন ডেভেলপ করতে চান, যারা গ্রামার শিখতে চান না, তারা আমার কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন। এই পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড পাঠানোর পর আপনারা ওয়ার্ড মিনিং গুলোকে আলাদা করে ফেলবেন। আর যারা গ্রামার শিখতে চান, আমি বারবার আপনাদের বলছি যে আমার এই কোর্সটা যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন, প্রত্যেকের জন্য ইফেক্টিভ এবং পারফেক্ট। যদি কেউ মনে করেন আমি বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিব, গ্রামার আমার ভালোভাবে শেখা লাগবে, তারা এই পিডিএফ ফাইলটা পড়বেন। যেমন এখানে এই ফাইলটাতে টোটাল 8টা পেজ আছে। আমি এটা পাঠিয়ে দেওয়ার পরে আপনি এটা একবার পড়বেন, বাংলা লেখা আছে, ইংলিশে এক্সাম্পল দেওয়া আছে, এটা বুঝতে কঠিন কোনো কিছুই হবে না। একবার যদি আপনি এটা পড়তে পারেন, তাহলে প্রোনাউন নিয়ে আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। অর্থাৎ আমরা অনেকেই যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করি, আপনারা কিভাবে করেন? মনে করেন এই যে সস ইংলিশ, জব সলিউশন, এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই আমরা পড়ি, যেগুলো কেমন থাকে? মনে করেন একটা টপিক দেওয়া থাকলো, সেই টপিকের উপর স্যাম্পল কিছু কোশ্চেন থাকে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থাকে, যেহেতু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বারবার কোশ্চেন রিপিট হয়। তো সেই কোশ্চেন থাকে, তার অপশন দেওয়া থাকে, অ্যান্সারটা থাকে, অ্যান্সারটা কেন হলো তার ব্যাখ্যা দেওয়া থাকে। আমরা সেইভাবে সেইগুলো পড়ে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাই। কিন্তু অথেন্টিক জায়গাটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, যে কোশ্চেনই আসুক না কেন আপনি তার অ্যান্সার করতে পারবেন। আপনি জাস্ট আমার এই একটা ফাইল নিজের মতো করে পড়বেন ভালোভাবে, এই প্রোনাউনটা, এরপর যে কোনো কম্পিটিটিভ এক্সাম বইয়ের প্রোনাউনের চ্যাপ্টারে যাবেন, গিয়ে এমসিকিউ সলভ করবেন, দেখবেন প্রত্যেকটারই আপনি অ্যান্সার করতে পারছেন। অর্থাৎ মেইন জায়গাটা যদি জানা থাকে, অথেন্টিক জায়গাটা যদি জানা থাকে, তাহলে কোনো কিছুর উত্তর দেওয়া কঠিন হয় না। বা এই যে টপিকটা আমি পড়ালাম আপনাকে, প্রোনাউন যেটা দেখালাম, এর ভিতরে আর কি আছে? একটা টিচার আপনাকে আর কি দেখাতে পারে এর থেকে কম ছাড়া? আপনি যে টিচারের কাছেই যান না কেন, এর থেকে বেশি কোনো কিছু আপনাকে দেখাতে পারবে না। অর্থাৎ এই কথাটা এই জন্য বলছি, আপনারা এখানে যে টাকাটা দিয়ে ক্লাস করছেন, আপনি যদি 10,000, 15,000 টাকার কোনো বিসিএস এর কোচিং এ ভর্তি হন, একটা টিচার যদি প্রোনাউন পড়ায়, বা আইএলটিএস এর একটা কোচিং এ যদি 20,000, 25,000 টাকা দিয়ে ভর্তি হন, এই চ্যাপ্টারটা মনে করেন পড়ালো, এর থেকে কম স্যার, এর থেকে বেশি কোনো কিছু পড়াতে পারবে না, যেটা আমি আপনাকে এখানে পড়ালাম এখন, বা যেগুলো নিয়ে আমি কথা বললাম। তো এই কথাগুলো এই জন্য বলছি, আপনারা নিজেও ইমাজিন করতে পারবেন না যে এই কোর্সটা থেকে আপনি কি পাবেন। সম্পূর্ণরূপে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন এবং অনেক ভালোভাবে এক্সপার্ট হতে পারবেন। শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করে ক্লাস করবেন। এবং আমি আগেই বলে নিয়েছি, এটা গ্রামার ক্লাস, একটু কঠিন লাগতে পারে, একটু হার্ড লাগতে পারে, সবগুলো ক্লাস ইজি হবে না, সবগুলো ক্লাস আনন্দদায়ক হবে না। বাট এগুলো একটু জানতে হবে, এগুলো সম্পর্কে একটু পরিচিত হতে হবে। আপনার ব্রেনে প্রেশার নেওয়ার দরকার নেই, আমি বলছি না আপনি মুখস্থ করে ফেলেন, আপনি নোট করে ফেলেন, নাথিং। জাস্ট একবার একটু দেখে যান, পড়ে যান, জিনিসগুলোর সঙ্গে পরিচিত হন। প্রত্যেকটা প্রোনাউনের ক্লাসিফিকেশনের যে এক্সাম্পল গুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোকে একটু আলাদা করেন, আলাদা করে চেনেন জিনিসগুলোকে, যে এই ওয়ার্ড গুলো হচ্ছে প্রোনাউন। যে কোনো সেন্টেন্স শুরু করতে গেলে বা লিখতে গেলে এটা আমার লাগে, শেষ করতে গেলে আমার এই ওয়ার্ড গুলোই লাগে, এর বাইরে কোনো ওয়ার্ড আমার আসে না যদি প্রোনাউন আমি নেই। তো এটা যদি জানা থাকে, শুরু আর শেষ কাভার হয়। এরপরে বসে ভার্ব, ভিতরে থাকে ভার্ব। তো ভার্ব তো আমি বলবো যে কি ভার্ব আমাকে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে। আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সেগুলো এই নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে বা ভার্বকে নিয়ে কাজ করে। তো এইভাবে জিনিসগুলোকে, মানে যারা ভোকাবুলারি ডেভেলপ, অনেকে মনে করেন না বা বলেন না যে আমি ভোকাবুলারি পারি না, এটা কম জানি বলে ইংলিশে কথা বলতে পারি না। নাথিং, ভোকাবুলারি বলতে কিছুই লাগে না,
যদি পার্ট অফ স্পিচ আপনি বুঝতে পারেন, পার্ট অফ স্পিচ ধরে যদি ভোকাবুলারি ডেভেলপমেন্ট আপনি করতে পারেন, এটা হচ্ছে মেইন কথা। আরেকটা কথা আমি বলে রাখি, এই ক্লাস শেষে আমি আপনাদের ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল আমি প্রোভাইড করবো, আমি দিব। আমার কথাগুলো একটু শোনেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট, চলে যায় না, আর জাস্ট 5টা মিনিট একটু থাকে। এই ক্লাস শেষে আমি ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল দুটোই আমি আপনাদের দিব। এখন আপনারা মনে করেন সেটা আবার দেখবেন। কেন দেখবেন? যেহেতু আমি একটা গ্রামাটিক্যাল টপিকের উপর ক্লাস নিলাম বা আমি আপনাদেরকে এটা পড়ালাম, এখন আমাদের সবার ব্রেন কিন্তু সমান না, সমান ইফোর্ট সবাই দিতে পারে না। মনে করেন আমি পড়াচ্ছি, এটা গ্রামাটিক্যাল ক্লাস, আমরা আমাদের সারা দিনের ডে টু ডে লাইফে বিভিন্ন কাজে আমরা ঝামেলায় থাকি, বিজি থাকি, এবং রাতের বেলায় আপনি আপনার ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে এইখানে আমার কাছে ক্লাস করতে আসছেন বা কোর্সটা করতে আসছেন। এবং আপনারা এখানে যারা ক্লাস করছেন, এক একজন এক এক বয়সের, কেউ স্টুডেন্ট, কেউ জব হোল্ডার, কেউ আনএমপ্লয়েড পার্সন, বা কেউ হাউস ওয়াইফ, কেউ ফ্রিল্যান্সার। এক একজন এক এক পেশা থেকে, এক এক জায়গা থেকে আপনারা ক্লাস করছেন, ভর্তি হয়েছেন, কোর্সটা করছেন, শিখতে চাচ্ছেন। দেখেন, আমরা কিন্তু আমাদের সারাদিনের জীবনে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রবলেমে থাকি, ব্যস্ত থাকি। মনে করেন এক একজনের এক এক সমস্যা থাকতে পারে, কারো টাকা পয়সার সমস্যা, কারো সাংসারিক সমস্যা, কারো প্রেম ভালোবাসা জনিত রিলেশনের সমস্যা হতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম থাকে, সমস্যা থাকে। সবকিছু ওভারকাম করে আপনি যখন রাতে এই ক্লাসটা করতে বসছেন, ব্রেনে বিভিন্ন টেনশন নিয়ে, যাদের টেনশন নেই তারা তো ভালো, সুখে আছেন, বাট বেশিরভাগ মানুষেরই দেখবেন কোনো না কোনো টেনশন থাকে। এখন সবকিছু মেনটেন করে যখন আপনি ক্লাসটা করতে আসছেন, এটা একটা গ্রামার ক্লাস যেটা আমি আপনাকে শেখাচ্ছি। এখন গ্রামার বুঝতে স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে আপনার। তার মানে আমি পড়াচ্ছি, আপনি মনে করেন আমার কথাগুলো শুনছেন, কিন্তু আপনার ভালো লাগতেছে না, আপনার ব্রেনটা কিন্তু এই জায়গাটা থেকে সরে যায়। ওই বললাম না, সারাদিন মানুষ বিভিন্ন প্রবলেমে ব্যস্ত থাকে, আপনি দেখবেন সেইগুলো নিয়ে ভাবতে থাকেন। আপনি কিন্তু আমার কথা শুনছেন, ক্লাস করছেন, কান দিয়ে শুনছেন, বাট আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে, আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা আছে। এটা হয়, এটা সাইকোলজিক্যাল থিংস। আবার আমি যখন একটু জোরে কথা বলে উঠছি, জোরে একটু ইফোর্ট দিয়ে উঠছি, তখন আবার আপনি ক্লাসে মনোযোগ দিচ্ছেন, দিয়ে আবার আমার ক্লাসটা দেখছেন, আবার আপনার কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে, অন্য কিছু নিয়ে ভাবছেন। মনে করেন এইরকম ভাবে টোটাল আমি ক্লাসটা নিলাম, আপনি 60% বুঝতে পারলেন, 40% বুঝলেন না, বা 70% বুঝতে পারলেন, 30% আপনি ক্লাসটা নিতে পারলেন না, যেহেতু গ্রামার ক্লাস আমি নিলাম। এই যে 30% আপনি নিতে পারেননি, এর জন্য আপনি কি করবেন, যে স্যার তো আবার ক্লাস রেকর্ড পাঠাবে, আমি সেটা দেখে নিব, কভার হয়ে যাবে। বাট বিশ্বাস করেন, আপনি যখন আবার ওই ক্লাস রেকর্ড দেখবেন, ওই সেম থিংসটা আপনার সঙ্গে ঘটবে। আপনি ইউটিউবে বা রেকর্ডটা অন করে দেখতে থাকবেন, দেখবেন আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা চলে আসবে। আপনি কান দিয়ে শুনবেন, বাট আপনি ভাবতে থাকবেন অন্য কিছু, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ যারা লাইভ ক্লাস করছেন, আপনি তো লাইভ ক্লাসে জয়েন করছেন, রেকর্ড না দেখে, রেকর্ড আমি পাঠাবো, রেকর্ড দেখবেন তারা যারা একদমই ক্লাস মিস করবেন। রেকর্ড না দেখে আপনি যদি এই ফাইলটা একটু পড়েন, তাহলে বিষয়টা ভিতরে যায়, অর্থাৎ ব্রেনের ভিতরে কনসেন্ট্রেশনটা ভালোভাবে পাওয়া যায় যদি রিড আউট করেন, চোখ বুলায় যদি পড়েন। মানে কি, আপনি যখন আবার ওই ভিডিওটা দেখবেন, আপনার ওই 1 ঘন্টা টাইম লাগবে, সময়ও ব্যয় হবে। কি, আপনি তো একবার লাইভ ক্লাসে জয়েন করছেন, তো ভিডিওটা না দেখে আপনি যদি ফাইলটা একটু পড়েন, এবং এটার জন্য আলাদা টাইম বের করতে হয় না, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, দেখি আজকে ওই টপিকটা পড়াইছিল কি ছিল, জাস্ট 7টা থেকে 8টা পেজ, একটা পেজ পড়তে 2 মিনিট লাগুক, 15 মিনিট 20 মিনিটের বেশি সময় আপনার লাগবে না, রাতে ঘুমানোর আগে একটু পড়ে নিলেন। বা ভোরবেলায় ঘুম থেকে উঠছেন, দেখি গতকাল কি পড়াইছিল একটু দেখি তো, জাস্ট একটু মোবাইলে পিডিএফ ফাইলটা ওপেন করে পড়বে। শিট বের করতে হবে, স্লাইড বের করতে হবে, ধরে ধরে আলাদা টাইম দিয়ে পড়তে হবে, এরকম না, আনন্দের সঙ্গে, প্লেজারের সঙ্গে। দেখি গতকাল এই টপিকটার উপর ক্লাস নিয়েছিল, আমি তো কিছু কিছু বুঝেছিলাম আর কিছু বিষয় বুঝতে পারিনি। আপনি একবার পড়েন, এখানে বাংলা লেখা আছে, এক্সাম্পল দেওয়া আছে, আপনার কাছে বোঝা কঠিন কিছু হবে না, সহজেই বুঝতে পারবেন। এখানে না বোঝার কিছুই নেই, বুঝতে পারবেন যদি একটু পড়েন, চোখ দিয়ে যদি দেখেন, এবং তাহলে ব্রেনের ভিতর জিনিসটা যায়, ঢোকে, ব্রেনের ভিতরে ঢোকে। বাট ওই যেটা বললাম, আবার যদি রেকর্ড ক্লাস দেখেন, ওই হিউজ টাইমটাও আপনার স্পেন্ড হবে। যাদের হাতে অনেক সময় আছে, যারা কিছু করেন না, তারা রেকর্ড দেখেন, শেখেন, যেভাবে পারেন শেখেন। বাট যারা বিজি লাইফ লিড করেন, তাদেরকে আমি মেনশন করে বলছি, ফাইলটা একটু পড়বেন, পারলে 10 মিনিট 15 মিনিট টাইম নিয়ে। তাই যাই শিখাই না কেন প্রতিদিন, তার ভিতরে কি ছিল, ফাইলটা একটু পড়ার চেষ্টা করবেন।
আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. জি স্যার, বুঝতে পারছি স্যার।